জাতীয় পতাকা উত্তোলন করছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এবং एक ही धरती एक आसमां एक ही ईश्वर है। সাথে সাথে সঞ্জীবনী বৃক্ষের আকার আয়তন শাখা প্রশাখা এবং স্থানের পরিবর্তন নিজের জীবন উৎসর্গ করেছেন। তারা এখন আর বিদেশি বা বিদেশিনী নন, তারা হয়ে ওঠেন স্বদেশ আত্মার বাণী মূর্তি। ত্রিপুরা জেলা প্রশাসন, ত্রিপুরা পুলিশ, বিএসএফ, সিআরপিএফ অন্তর্ভুক্ত করছে। শুধুমাত্র ব্যক্তিগত আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই না বিদ্যার্থীর সাথে উন্মুক্ত প্রকৃতির জন্য প্রাচীন ভারতের গুরুকুলের শিক্ষা আধুনিকতার পাঠ্যক্রমানুসারে চারকলের বিদ্যালয় সংসারণ আজকে এই শুভ দিনে ঋষি অরবিন্দের ভক্তি উৎসব এবং নেতাজি আমাদের এই উদ্যোগ
খুব সুন্দর, বিউটিফুল। সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে র্যালি, বর্ণাঢ্য র্যালি কবে থেকে শুরু হয়েছে, 1951 সাল থেকে এটা শুরু হয়েছে, এখনো সেটা ধারাবাহিকতা বজায় রেখেছে। এবং আমরা ছোটবেলার থেকে আমরা আমি না, শুধু সারা ত্রিপুরাবাসী, আগরতলাবাসী বসে থাকতো এই রেলে দেখার জন্য। আজকেও কিন্তু তার ব্যতিক্রম হবে না আশা করি। এখানে আমাদের সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যদি স্মরণ করতে হয়, চিরস্মরণীয় যিনি কিংবদন্তি নেতা, যদি আমরা এক কথাই বলি, তিনি হচ্ছেন আমাদের সুভাষচন্দ্র বসু। এবং এইরকম একজন উজ্জ্বল এবং মহান চরিত্রের ভারতের স্বাধীন আন্দোলনে আমরা কিন্তু খুব কমই দেখতে পাই। এবং যেভাবে উনি এই ভারতকে স্বাধীন করার জন্য নিজের জীবন যেভাবে উৎসর্গ করেছেন, যেভাবে কাজ করেছেন, সারা ভারতবর্ষে প্রতিটা ব্যক্তি, বিশেষ করে বাঙালিদের মধ্যে উনি কিন্তু একটা হৃদয়ের স্থান নিয়ে নিয়েছেন। আমরা জানি যে সুভাষচন্দ্র বসু কংগ্রেস দল থেকে বেরিয়ে ফরওয়ার্ড ব্লক নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন। উনি একমাত্র ব্যক্তি যিনি বলেছিলেন, দাবি করেছিলেন যে পূর্ণ স্বাধীনতা। ব্রিটিশ কর্তৃপক্ষ ওনাকে 11 বার কারারুদ্ধ করেছিলেন, কিন্তু ওনাকে কোথাও আটকে রাখতে পারেনি। আমরা সবাই জানি এইরকম একজন বীর পুরুষ। আমরা ছোটবেলার থেকে ওনার যে বীর গাথা আমরা শুনে আসছি, বারবার ওনার সম্পর্কে জানতে আমাদের ইচ্ছা হয়। এখানে যারা নতুন জেনারেশনের যারা ছেলে মেয়েরা আছে, আমি ওনাদেরকে বলবো নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে বেশি করে আরও জানো। এবং আমরা এই ভারতবর্ষকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে ভারতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তবেই সম্ভব হবে এইরকম একজন বীর নেতা সম্পর্কে যদি আমরা বেশি করে জানি। ওনার সবাই প্রতিটা ঘরে ঘরে আমরা এখনো মনে করি এবং মনে রাখি, সেটা হচ্ছে তোমরা আমাকে রক্ত দাও, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এখনো কিন্তু সেটা আমরা বারবার এটা চিরস্মরণীয় হয়ে থাকে আমাদের মনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন ঘোষিত হওয়ার পরে যখন দেখলো যে ব্রিটিশদের একটা দুর্বলতার জায়গা আছে, তখন উনি সোভিয়েত ইউনিয়ন, জার্মান এবং জাপানে উনি ভারত থেকে তিনি সেখানে চলে যান, সেই বিষয়ে আমাদের জানা আছে। এবং মেইন উদ্দেশ্য কী ছিল, যে এই সুযোগকে সদ্ব্যবহার করে যদি ব্রিটিশকে ভারত থেকে তাড়িয়ে দেওয়া যায়, ওদের বিরুদ্ধে যদি আমরা যুদ্ধ ঘোষণা করি, তবে সেটা সম্ভব হবে। এবং জাপানিদের সহযোগিতায় উনি আজাদ হিন্দ ফৌজ পুনর্গঠন করেন এবং সেখানে মূলত যারা যুদ্ধবন্দী ছিল ভারতীয়, সেই সব জায়গার মধ্যে সমস্ত সাউথ ইস্ট এশিয়া, সিঙ্গাপুর সহ সমস্ত জায়গায় যারা কর্মরত ছিলেন, তাদেরকে নিয়ে এই আজাদ হিন্দ ফৌজ উনি তৈরি করেন। বলতে গেলে ভারতের প্রথম যে সরকার, বলতে গেলে ওনার নেতৃত্বে, ওনার প্রধান হিসাবে এই আজাদ হিন্দ সরকার সেখানে গঠিত হয়েছিল। জাপানের আর্থিক, রাজনৈতিক এবং কূটনৈতিক এবং সামরিক যে সহযোগিতা, সেটা নিয়ে উনি আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত করেছিলেন। আজাদ হিন্দ ফৌজের যে নেতৃত্ব, সেটা
দিয়ে আমরা সবাই জানি যে ইনফল পর্যন্ত উনি চলে এসেছিলেন।